নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখে থাকি একটু বয়স্ক নাগরিক, প্রবীণ নাগরিক যারা, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই একটা সমস্যা প্রায় মহামারীর আকার ধারণ করে, সেটি হচ্ছে হাড় ক্ষয়। এই হাড় ক্ষয় রোগ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস রোধ করতে কি খাবো কি খাবো না, এই প্রশ্নটা আপনারা দর্শকরা আমাদের বারবার করেছেন, আমাদের বলেছেন যে এই বিষয়ে আলোচনা চাই। আমরা তাই আজ এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক অর্থোপেডিক ডক্টর প্রসেনজিৎ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আমরা যাব, স্যারের কাছে আমরা আলোচনায় যাব। তবে তার আগে আপনাদের বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ডাক্তারবাবু যেগুলো আপনাদের বলবেন, আশা করি সেগুলো আপনাদের যথেষ্ট কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন এই আলোচনার মাধ্যমে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা আলোচনা শুরু করব। তার আগে বলি, আমরা আজকে জানবো যে এই অস্টিওপোরোসিস রোগটি কি, কেন হয়, কাদের হয়, কোন বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন, এবং অস্টিওপোরোসিস আটকাতে, হাড় ক্ষয় আটকাতে আমরা আগে থেকে কি করব, কিংবা যারা এই অস্টিওপোরোসিসে ভুগছি তারা কি করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। ডাক্তারবাবু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত, অর্থোপেডিক সার্জন, কলকাতায় সল্টলেক, বাগুইআটি, কেষ্টপুর অঞ্চলে প্র্যাকটিস করে থাকি এবং অস্টিওপোরোসিস নিয়ে গত 10 বছর ধরে প্রচুর পেশেন্ট আমি দেখেছি এবং ট্রিটমেন্ট করেছি। তাই কিছু কথা অস্টিওপোরোসিস নিয়ে আমি আপনাদের বলবো, যেগুলো হয়তোবা আপনাদের কোনো কাজে লাগবে। প্রথমেই আমাদের বুঝে নিতে হবে অস্টিওপোরোসিস ব্যাপারটা কি। অস্টিওপোরোসিস আমরা প্রচুর শুনে থাকি, অস্টিওপোরোসিস ব্যাপারটা কি? অস্টিওপোরোসিস হলো গিয়ে আমাদের যে হাড়, শরীরে যে প্রত্যেকটা বোনস আছে, সেই বোনের যে ক্যালসিয়াম কন্টেন্ট, হাড়ের মধ্যে ম্যাট্রিক্স থাকে, অর্থাৎ প্রোটিন থাকে, এবং প্রোটিনের ওপরে যেমন করে সিমেন্টের যে বিম হয়, বিমের মধ্যে যে সিমেন্টেশন দিয়ে বিমটাকে আমরা বানাই, পিলারগুলো বানাই আর কি। তো সেই পিলার বানানোর সময় যে ফ্রেমওয়ার্কটা, সেটা তৈরি হয় প্রোটিন দিয়ে, এবং যে সিমেন্ট সেটা হলো ক্যালসিয়াম। এইবার যত বয়স বাড়তে থাকে তত সেই ক্যালসিয়াম কন্টেন্ট কমতে থাকে এবং সেই বিমটা, অর্থাৎ সেই পিলারটা দুর্বল হতে থাকে। অর্থাৎ আমাদের যে হাড়, আমাদের যে পায়ের হাড়, হাতের হাড়, আমাদের স্পাইনের হাড়, সেই হাড়ের কিন্তু স্ট্রেংথ কমতে থাকে। এইটার কারণ মূলত যেটা, সেটা হলো অবশ্যই অপুষ্টি, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো, যে কি কি খেলে আমরা সেটা আটকাতে পারবো। তাছাড়াও কিছু হরমোনাল প্রবলেমও হয়, বিশেষত মহিলাদের। এই কারণের জন্য অস্টিওপোরোসিসে বয়স্ক মানুষেরা ভুগে থাকেন, বিশেষত মহিলারা। তো সেই জন্য এই অস্টিওপোরোসিস হওয়ার ফলে যে বৃহত্তর হেলথ ইম্প্যাক্ট, যেটার কারণে আজকে এই নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা হলো ফ্র্যাকচার্স। এবার ফ্র্যাকচার্স কেন হয়? যে যখনই আমাদের যে পায়ের হাড়, হাতের হাড় দুর্বল হয়ে যাবে, প্রচণ্ড উইক হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সেটাকে বহন করার মতো ক্ষমতা, শরীরের যে ওজন বহন করার ক্ষমতা পারবে না। যখনই সেই পেশেন্ট হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খাবে বা পড়ে যাবে, বা হয়তো সে হাঁটতে গিয়ে তার পা মচকে গেল, তখনই এই দুর্বল হাড় কিন্তু সেই ওজন না বইতে পেরে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। অর্থাৎ ইনক্রিজ প্রবাবিলিটি অফ ফ্র্যাকচার্স, অর্থাৎ ফ্র্যাজিলিটি অফ বোনস, মানে হাড়ের ভঙ্গুরতা বাড়ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের 3টে জায়গা, শরীরের 3টে অংশ আছে, 3 জায়গার হাড় যেটা প্রচণ্ডভাবে উইক হয়। এবং বয়স্ক মানুষদের আপনারাও শুনে থাকবেন যে এই ধরনের ফ্র্যাকচার রয়েছে, যেটা হলো হিপ জয়েন্টের ফ্র্যাকচার, যেটা আমরা নেক অফ ফিমার ফ্র্যাকচার বলে থাকি, হিপ জয়েন্টের বল ভেঙে যাওয়া, হাতের কবজির হাড় ভেঙে যাওয়া, যেটাকে কোলিস ফ্র্যাকচার বলে, এবং স্পাইনের হাড় ভেঙে যাওয়া, যেটাকে বলে ভার্টিব্রাল ফ্র্যাকচার। এই 3টে ফ্র্যাকচারই ভয়ঙ্করভাবে পেইনফুল এবং ভয়ঙ্করভাবে এটা মানুষের হেলথকে ইম্প্যাক্ট করে। ধরে নিন কারোর কুঁচকির হাড় ভেঙে গেল, কারোর স্পাইনের হাড় ভেঙে গেল, সেই বয়স্ক মানুষটি কিন্তু আর উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। তার ফলে তার কদিন পরে লাংসে ইনফেকশন হবে, তার পায়খানা করতে সমস্যা হবে, তার পেচ্ছাপে ইনফেকশন হবে। এই করতে করতে সে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাই আমাদেরকে যে অস্টিওপোরোসিসকে আমরা আটকাতে পারি, তাহলে একটা মানুষকে কিন্তু, একটা বয়স্ক মানুষদের কিন্তু আমরা সুস্থ জীবন কিন্তু দিতে পারবো। তাই জন্য এই অস্টিওপোরোসিস নিয়ে আলোচনাটা এতটা ইম্পর্টেন্ট, এতটা দরকারি। এইবার চলে আসি অস্টিওপোরোসিসের কারণ, কেন অস্টিওপোরোসিস হচ্ছে। অস্টিওপোরোসিস আমাদের দেশে বিশেষত যেটা আমি আমার পেশেন্টদের মধ্যে পেয়ে থাকি, সেটা হচ্ছে মহিলাদের অস্টিওপোরোসিস। মহিলাদের অস্টিওপোরোসিস কেন হয়? কারণ মহিলাদের মেনোপজ হওয়ার পর, অর্থাৎ
মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর শরীরে যে দরকারি ইস্ট্রোজেন হরমোনটি থাকে সেটি কিন্তু বেরোনো বন্ধ হয়ে যায়। ইস্ট্রোজেন আমাদের শরীরে, বিশেষত মহিলাদের শরীরে একটা খুবই দরকারি হরমোন, যেটা তাদের হাড়ের স্ট্রেংথ মেনটেন করতে সাহায্য করে। কিন্তু মেনোপজ হওয়ার সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেনের মাত্রা হু হু করে মহিলাদের শরীর থেকে কমতে থাকে, এবং তার সাথে সাথে মহিলাদের হাড়ের ক্যালসিয়ামও হু হু করে বেরোতে থাকে, মানে রীতিমতো ঝড়ের বেগে বেরোতে থাকে। মেনোপজের আগে যদি কারোর 100% ক্যালসিয়াম থাকে, তার কিন্তু মেনোপজের পর 50% হয়ে যাবে। তো এইটাকে কিন্তু আটকানোটা খুবই দরকারি। তো মেনোপজ তো আটকানো সম্ভব নয়, তাহলে আমরা কি করবো সেই সময় যাতে মহিলাদের সেই ক্যালসিয়াম কন্টেন্ট আমরা ধরে রাখতে পারি, মহিলারা হাড়ের মধ্যে সেই ক্যালসিয়াম কন্টেন্ট মেনটেন করতে পারে, এবং তাদের ফ্র্যাকচারিটি ফ্র্যাকচার্স অর্থাৎ পড়ে গিয়ে হাত পা যাতে না ভাঙে। তাদের জন্য যেটা দরকার সেটা হলো দুটো ইম্পর্টেন্ট কথা, অবশ্যই খাওয়া দাওয়া, সেটা নিয়ে তো আমি বলবোই। যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা হবে সেটা হলো এক্সারসাইজ। ব্যায়াম করাটা খুব ইম্পর্টেন্ট। ব্যায়াম আমাদের শরীরের মাসেল এবং বোন হেলথের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট দরকারি জিনিস। যদি মানুষ, মহিলারা এবং পুরুষ দুজনেই বয়স বাড়ার সাথে সাথে এক্সারসাইজ তাদের শরীরের রুটিনের মধ্যে রাখেন, তাহলে কিন্তু বোন এবং মাসেলস স্ট্রং থাকবে এবং তাদের ক্যালসিয়াম কন্টেন্ট বোনের মধ্যে ঠিকঠাক মেনটেন হবে। এবার প্রশ্ন হলো কেন ক্যালসিয়াম থাকবে? কারণ সেই একই, সেই আমার যদি ব্যবহার হয় কোনো জিনিস তাহলে সেটা থাকে, শরীর যদি কোনো জিনিস ব্যবহার হয় না সেটা চলে যায়। যেমন আমাদের বুদ্ধি যদি ইউজ করি তাহলে থাকবে, বুদ্ধি ইউজ না করলে মানুষ বোকা হয়ে যাবে। সেরকমই মানুষের হাড়ও তাই, যদি হাড় আমরা ব্যবহার করি, হাঁটাচলা করি, ব্যায়াম করি, তাহলে হাড় স্ট্রং থাকবে। যদি বসে বসে শুধু খাই, টিভি দেখি, আড্ডা মারি, গল্প করি, তাহলে কিন্তু হাড় থেকে শরীরও বুঝবে যে ক্যালসিয়ামের দরকার নেই, তো ক্যালসিয়ামটা কিন্তু বের করে দেবে শরীর। তার ফলে হাড় দুর্বল হয়ে যাবে, তার ফলে যখন আপনি আগামী দিনে চলতে থাকবেন, চলতে গিয়ে পড়লেই ফ্র্যাকচার হবে। তাই ব্যায়ামটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথায়, সেটা হলো খাওয়া দাওয়া। কি খেলে আমরা অস্টিওপোরোসিস থেকে বাঁচতে পারবো, যেটা এই ভিডিওর সবচেয়ে মূল টপিক। প্রথম কথাই হবে ক্যালসিয়াম রিচ খাবার। এবার বুঝতে হবে ক্যালসিয়াম কিসে কিসে আছে। সেটার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো দুধ, দই, ছানা। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আর যাদের অনেকেরই আছেন যাদের দুধ সহ্য হয় না, দুধ খেলে অম্বল হয়, পেটে ব্যথা করে, অনেক সমস্যা হয়, তারা দই খান, তারা ছানা খান, পনির খান, দুধ জাতীয় প্রোডাক্টসগুলো খাওয়ার চেষ্টা করুন। যারা দুধে সম্পূর্ণ ল্যাকটোজ ইনটলারেন্স, তারা কি খাবেন? তারা সবজি খান। সবজিতে প্রচুর, গ্রিন ভেজিটেবলসে প্রচুর ক্যালসিয়াম। তাছাড়াও আর কি আছে? তাছাড়াও মাছ, যারা, আমরা তো বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসি, তো মাছ খান, চিকেন, ডিম, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তাই একটা হোলসাম ব্যালেন্স ডায়েট যদি একটা মানুষ করতে পারে, বয়স্ক মানুষেরা, তাহলে কিন্তু তারা অস্টিওপোরোসিস থেকে বাঁচবে। আবার এখানে অনেকেই প্রশ্ন করবেন যে আমরা তো সবই খাই, তাও কেন অস্টিওপোরোসিস হচ্ছে? দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হলো অ্যামাউন্ট। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু ক্যালসিয়াম খাবারের ইচ্ছা চলে যায়। অনেক বয়স্ক মহিলারা আছে যারা আমার কাছে আসেন, বলে আমি দিনে একবার খেয়ে ভালো আছি, দিনে অর্ধেক কখনো খাই, কখনো মুড়ি খেয়ে আছি, কখনো একটু ভাত খেয়ে, কখনো আমি একটু দুধ ভাত খেয়ে আছি। এরকম করলে কিন্তু চলবে না। বয়স বাড়ার সাথে সাথে আপনাদের নিউট্রিশনের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে। নিউট্রিশন ঠিকঠাক করে খাওয়া, 3 বেলা ঠিকঠাক করে খাওয়া, অল্প পরিমাণে খান কিন্তু নিউট্রিশিয়াস ফুড খান, তবেই কিন্তু সেটা ভালো হবে। তাছাড়াও ক্যালসিয়াম ছাড়াও ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা হলো ভিটামিন D3। ভিটামিন D3 আমাদের অস্টিওপোরোসিস থেকে প্রিভেন্ট করে। তো ভিটামিন D3 আমরা কোন কোন খাবারে পাই? সাধারণত হচ্ছে মাছের তেল যারা খেতে পারে, মাছের তেলে ভিটামিন D আছে। ডিমের, কুসুমের ভিটামিন D3 আছে। যদি তারা এগুলো খেতে পারছেন না, কেউ নিরামিষাশী, তারা কিন্তু ভিটামিন D ক্যাপসুলস খেতে পারেন। অনেক কড লিভার অয়েল পাওয়া যায়, অনেক ক্যাপসুলস পাওয়া যায়, সেগুলো খেতে পারেন। এই ভিটামিন D লেভেলস যদি শরীরে ঠিকঠাক থাকে, তাহলেও কিন্তু হাড় অনেকটাই স্ট্রং থাকবে। আজকের দিনে আমাদের যদি টেস্ট করা হয়, বহু মানুষ, বিশেষত বয়স্ক কেন, অনেক কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও ভিটামিন D লেভেলস কিন্তু অভাব দেখা যায়। তো ভিটামিন D লেভেলস যদি অভাব দেখা যায়, তাদের ন্যাচারালি কিন্তু হাড় প্রচন্ড দুর্বল হবে, হাড়ে ব্যথা হবে। যদি নাও ভাঙে, দেখবেন বয়স্ক মহিলারা অনেকেই বলবেন আমার হাঁটু থেকে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, সবসময় ব্যথা। এর একটা বড় কারণ কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। তো সেই ডেফিসিয়েন্সিকে আটকানোর জন্য আপনারা যদি খাবার দাবারের মধ্যে সেটা না পারেন, অন্তত ভিটামিন D ক্যাপসুলস খান, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ভিটামিন D কোনটা খেলে ভালো হয়, ভিটামিন D লেভেলসটা মেনটেন করাটা খুব জরুরি। তো এই দুটো জিনিসে যদি আমরা ঠিকঠাক করে খেতে পারি, তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিস থেকে মুক্তি পেতে পারি। এবার শেষ কথা যেটা থাকবে সেটা হলো যে অস্টিওপোরোসিস যারা ভুগছেন, যারা ব্যথা পাচ্ছেন, যারা প্রচন্ড হাড়ে ব্যথায় আছেন, তারা কি করবেন? তারা অবশ্যই প্রথম কথা হবে যে ডায়েটটাকে ইমপ্রুভ করা, ডাক্তারবাবুর সাথে আমরা যে জেনারেল ফিজিশিয়ান তার সঙ্গে যোগাযোগ করে, বা নিজেরাও একটু পড়াশোনা করে ভালো নিউট্রিশিয়াস ফুড খান, ব্যায়াম করুন। যদি সে ব্যায়াম করতে না পারেন, হাঁটুন অন্তত বিকেলে 1 ঘন্টা, সকালে 1 ঘন্টা। তাহলেও কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে অস্টিওপোরোসিস থেকে
মুক্তি পাবেন। ভিটামিন ডি বাড়ানোর আরেকটা সহজ উপায় হলো গিয়ে সানলাইট এক্সপোজার। তবে অনেকেই বলবেন এই গরমকালে রোদের মধ্যে যাওয়াটা কি কতটা সেফ? সানলাইট অবশ্যই এই দুপুরের রোদের মধ্যে বেরোনোর কথা মোটেই নয়। সানলাইট যদি আমরা সারাদিনে 10 থেকে 15 মিনিটও লাগাই, এবং সেটা ভোরবেলা হতে পারে বা বিকেলবেলা, মানে পড়ন্ত রোদ, সেটুকু যদি আমরা সানলাইট শরীরে লাগাতে পারি, তাহলেও কিন্তু ভিটামিন ডি প্রোডাকশন হবে, এবং ভিটামিন ডি তৈরি হওয়ার ফলে হাড়ও কিন্তু শক্ত হবে। তাছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হলো জল নিয়মিত খাওয়া। জলের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে আমাদের মাসেলস এবং বোন স্ট্রেংথকে ইমপ্রুভ করার জন্য। জল নিয়মিত খাওয়া, নিজেকে হাইড্রেটেড রাখা, এবং যেটা গন্ডগোল, যেটা আমরা অ্যাভয়েড করে ফেলি বা ভুলে যাই, সেটা হলো খাওয়া দাওয়ার মধ্যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। জাঙ্ক ফুড এবং চা, এটা বাঙালিরা অনেকেই চা খান, দুধ চা খান, এবং যা একবার দুবার খেলাম, টি খেলাম, তাতে অসুবিধা নেই। তো বারবার চা খেলে যেটা অসুবিধা হয় সেটা হলো ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়। ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাওয়ার ফলে কিন্তু আমাদের অস্টিওপোরোসিস হয়। বাঙালিদের মধ্যে অনেকেই পেটে রোগে ভোগেন, অনেকেরই কিন্তু গ্যাস্ট্রাইটিস আসে, এবং তার ফলে তারা প্রত্যেক দিন সকালে উঠে প্যানফর্টি খান। প্রত্যেক দিন সকালে উঠে গ্যাসের ওষুধ না খেলে তাদের সকালে ঘুম ভাঙে না। গ্যাসের ওষুধ নিয়মিত খেলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়, এবং তার ফলেও শুধুমাত্র গ্যাসের ওষুধ যারা খায় তারাও কিন্তু অস্টিওপোরোসিসে ভোগেন। তো এই পয়েন্টগুলো মাথায় রাখা দরকার, যে সুষম আহার, বাইরের খাবার, জাঙ্ক ফুড, তেলে ভাজা, মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে না খাওয়া, নিউট্রিশিয়াস ফুড খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, এবং একটু সানলাইট এক্সপোজার, এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে অবশ্যই আমরা দীর্ঘদিন অস্টিওপোরোসিস থেকে বেঁচে থাকবো, এবং অস্টিওপোরোসিস হলেও সেখান থেকেও কিন্তু আমরা সুস্থ জীবনের দিকে যেতে পারবো। এর সাথে সাথে যেটা আমার বলার কথা সেটা হলো, আমাদের বয়স্ক মানুষরা যারা দেখছেন এই ভিডিওটা, তাদের মধ্যে অনেকেই আছেন যারা হাঁটু ব্যথা এবং কোমরে ব্যথায় প্রচণ্ড ভুগে থাকেন। নিয়মিত দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে চেয়ার থেকে উঠতে গেলে, সিঁড়ি দিয়ে নামতে গেলে, চলতে গেলেই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা এগুলো হচ্ছে। তো এগুলোর যেমন কারণ অস্টিওপোরোসিস, তেমনই এর আরেকটা কারণ হলো অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ হাড় ক্ষয়ে যাওয়া। অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস দুটোই আলাদা রোগ, কিন্তু আমাদের বাঙালি পেশেন্টদের মধ্যে কিন্তু আমরা দুটোই প্রায় সমানভাবে আমরা প্রিভ্যালেন্স পেয়ে থাকি। তো সেই জন্য সেই অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারেও কিছু কথা বলা দরকার আছে বলে আমি মনে করি। অস্টিওআর্থ্রাইটিস যেটা হয় সেটা হলো আমাদের যে হাড়ের যে নর্মাল কার্টিলেজ, সেই কার্টিলেজের যে সফটনেস বা যে নমনীয়তা, যে স্প্রিংনেস বা যে শক অ্যাবজর্বার যে কাজ, সেইটা যখন আস্তে আস্তে ক্ষয়ে যায়, তখন অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়। অর্থাৎ অস্টিওপোরোসিসে যেমন আমরা দেখছি যে হাড়ের ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, হাড় দুর্বল হয়ে যাচ্ছে, তার ফলে হাড়ের ওয়েট নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, সেরকমই অস্টিওআর্থ্রাইটিসে যেটা হচ্ছে সেটা হলো দুটো হাড়ের মাঝখানে যে শক অ্যাবজর্বার যে পার্টটা আছে, সেইটা খারাপ হয়ে যাওয়ার ফলে দুটো হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে, হাড়ে হাড়ে ধাক্কা খাচ্ছে, যার ফলে হাড়ে অতিরিক্ত মাত্রায় ঘর্ষণ বা ফ্রিকশন হচ্ছে, যার ফলে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো অস্টিওআর্থ্রাইটিসও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যারা অস্টিওপোরোসিসে ভুগছেন তাদের হাড় দুর্বল হওয়ার কারণে এবং অতিরিক্ত ওজন হওয়ার ফলে হাড়ের ওপর ওজন পড়ছে, জয়েন্টের উপর প্রেশার পড়ছে, এবং তার ফলে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, এবং অস্টিওআর্থ্রাইটিস ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ, তার ফলে ব্যথা। তো অস্টিওআর্থ্রাইটিস থেকে ভালো থাকার উপায় সেটা হলো হচ্ছে গিয়ে নিয়মিত এক্সারসাইজ করা, ভালো খাওয়া দাওয়ার মধ্যে যেটা আমাদের জয়েন্টের জেলি বা জয়েন্টের যে ফ্লুইড সেটা মেনটেন করার জন্য যেগুলো দরকার, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিনস দরকার। আমাদের বাঙালিদের একটা গন্ডগোল সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার মধ্যে প্রোটিনের অভাব। আমরা মাছ খাই বা খাই না, কোনো ডাল ভাত খেলাম, সবজি প্রচুর পরিমাণে সবজি আমরা খাই, কিন্তু প্রোটিনের একটা অভাব কিন্তু আমাদের বাঙালি ডায়েটে আছে। তো সেই জন্য একটু নিয়ম করে, একটু মনে করে, একটু প্রোটিনের কন্টেন্ট যদি আমরা বাড়াতে পারি, মাছ যদি একটু বড় পিস খেলাম, একটু ভালো মাছ খেলাম, রেগুলার মাছ খেলাম, বা একটু চিকেন খেলাম, বা ডিমটাকে অ্যাড করলাম, বা দুধ দই ছানা খেলাম, বা নাটস খেলাম, বাদাম, এই টাইপের যদি আমরা খাওয়া দাওয়া করতে পারি, প্রোটিন যদি ঠিক অ্যামাউন্টে আমাদের ডায়েটে থাকে, তাহলে কিন্তু জয়েন্টের হেলথ কিন্তু ভালো থাকবে, এবং তার ফলে অস্টিওআর্থ্রাইটিস থেকেও কিন্তু আমরা অনেকটা প্রোটেক্টেড থাকবো, ভালো থাকতে পারবো। অর্থাৎ দর্শক বন্ধু, এই অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়, সেটাকে আটকাতে কি করবেন, যারা হাড় ক্ষয়ের এই অস্টিওপোরোসিসের রোগে ভুগছেন তারা কি করবেন, কি ধরনের খাওয়া দাওয়া খাবেন, কি নিয়ম মেনে চলবেন, ডাক্তারবাবু আপনাদের জানালেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের যদি এ সম্পর্কে আর অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।